নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ডব্লিউবিএসএসসির তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু গ্যাজেট নোটিফিকেশান প্রকাশ করে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র 9-10 নয়, 11-12 নয়, সাথে সাথে আপার প্রাইমারি অর্থাৎ 9-10-11-12 এবং আপার প্রাইমারি নিয়ে সবিস্তারে নোটিফিকেশানটি কিন্তু প্রকাশ করেছে। তাই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এটা কিন্তু একটা খুবই ভালো নোটিশ জারি হয়েছে। এখানে কিছু রুলস দেওয়া আছে, বলা হয়েছে দ্য রুলস মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর আপার প্রাইমারি লেভেল অফ classes except work education and physical education, classes 9-10 and classes 11-12। অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে আপার প্রাইমারি ক্লাস 9-10 এবং ক্লাস 11-12-এর জন্য কিন্তু এই নোটিশটি জারি হয়েছে, যেখানে শুধুমাত্র আপার প্রাইমারির ক্ষেত্রে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট ব্যতীত। অর্থাৎ এই নোটিফিকেশানে আপার প্রাইমারি লেভেলের ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন বাদ এবং ক্লাস 9-10 এবং ক্লাস 11-12-এর কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের নোটিফিকেশান নিয়মকানুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখান থেকে আমরা যে মেন ক্রাইটেরিয়া আমাদের পোস্টের নাম, কোয়ালিফিকেশান, এজ এবং ডিসকোয়ালিফিকেশান কী কী দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখে নেব। এখানে বলা হয়েছে দ্য নেম অফ দ্য পোস্ট ইজ অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য এই নোটিফিকেশান জারি হয়েছে। স্কেল পে বলা হয়েছে অ্যাজ পার এক্সিস্টিং স্টেট গভর্নমেন্ট নর্মস। স্টেট গভর্নমেন্টের নিয়ম অনুসারে স্কেল পে আছে। কোয়ালিফিকেশান শ্যাল বি such a specified in the notification or schedule 1 below। এরপর যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটা আমি এরপরেই দেখিয়ে দেবো, সেটা ডিটেলসে দেওয়া আছে, সেটা তো আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। আর এজ লিমিট এখানে বলা হয়েছে মিনিমাম 21 ইয়ার্স, অর্থাৎ মিনিমাম এজ এখানে এক্সাম দেওয়ার জন্য 21 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 40 বছর। অ্যাজ অন 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ইয়ারের 1st জানুয়ারি পর্যন্ত তা ক্যান্ডিডেটের এজ কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যেহেতু এটা 2025-এর অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে 2025-এর 1st জানুয়ারি পর্যন্ত এজ কিন্তু ম্যাক্সিমাম 40 হতে হবে, 40 হতে পারে এবং মিনিমাম 21 হতে হবে। আপার এজ লিমিট এবং গভর্নমেন্টের নিয়ম অনুসারে SC ST OBC এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটসদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে। এরপরে ডিসকোয়ালিফিকেশানে কী বলা আছে, বলছে নো পারসন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট আনলেস হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। যদি কোনো ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন না হয় তা সে কিন্তু কোনোভাবেই এই এক্সামে বসতে পারবেন না। মেন যে ডিসকোয়ালিফিকেশানটা বলা হয়েছে নো পারসন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইফ হি ইজ কনভিক্টেড বাই এনি কোর্ট অফ ল। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট কোর্ট ল অনুসারে কনভিক্টেড থাকে, তার কোর্ট ল হিসাবে সে কোনো ক্ষেত্রে যুক্ত থাকে, তাহলে কিন্তু সে এই এক্সামে বসতে পারবে না। সে যদি কোনো সাসপেক্ট হিসাবে থাকে, তার বিরুদ্ধে যদি কোনো আইনি মামলা চলে থাকে, তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেট এই এক্সামে বসতে পারবে না। অর্থাৎ এটা কিন্তু মেনশান করা হচ্ছে যে 26,000 পরীক্ষার্থী বাদ হয়েছিল, তার মধ্যে যে সমস্ত পরীক্ষার্থী, যে সমস্ত চাকরি প্রার্থীরা হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে পুরোপুরি বাদ হয়ে গেছিলো, যাদেরকে অযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল, তারা কিন্তু কোনোভাবে এখানে এক্সামে বসতে পারবে না। এরপরে OMR অ্যান্সার শিটের প্রিজার্ভেশন নিয়ে কিছু বলা হয়েছে। এখানে বলেছে দ্য OMR শিটস of the written examinations shall be destroyed by the Central Commission after 2 years from the date of expiry of the panel। বলা হয়েছে প্যানেল এক্সপায়ারি হওয়ার 2 বছর পরে এই OMR অ্যান্সার শিট কিন্তু তারা নষ্ট করে দেবে, ডিস্ট্রয় করে দেবে। এবং আরও বলা হয়েছে দ্য স্ক্যান ইমেজ অফ দ্য OMR শিট শ্যাল বি প্রিজার্ভড ফর 10 years ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ দ্য প্যানেল। এবং যে OMR শিটের স্ক্যান কপি থাকবে সেটা কিন্তু 10 বছর তারা প্রিজার্ভ করে রাখবে, 10 বছর অবধি থাকবে, তারপর কিন্তু তারা
ডেস্ট্রয় করে দেবে। অর্থাৎ যে অ্যান্সার শিট, অরিজিনাল অ্যান্সার শিট, সেটা 2 বছর প্যানেল এক্সপায়ার হওয়ার 2 বছর পরে নষ্ট করে দেবে, এবং যে স্ক্যান ইমেজ থাকবে সেটা কিন্তু 10 বছর অবধি থাকবে, তারপরে কিন্তু নষ্ট করে দেবে। এরপর আমরা দেখে নেব সবথেকে মেন যে পার্ট, সবথেকে যে ইম্পর্ট্যান্ট যে পোর্শানটা, সেটা হচ্ছে এজ, এডুকেশন কোয়ালিফিকেশান, টিচার পদে অ্যাপ্লিকেশনের জন্য কোন ক্লাসের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে, এবং কি এজ লিমিট আছে, সেটা হচ্ছে মেন পার্ট। সেটাই এবার আমরা কিন্তু বিস্তারিতভাবে দেখে নেব। ফার্স্টে আমরা দেখে নেব ক্লাস 9-10। ক্লাস 9-10-এর জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেখানে এসেন্সিয়াল কী বলা আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে। তারপরে বলা আছে অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান he or she must possess the minimum qualification as prescribed by the NCTE of assistant teachers of classes 9-10। অর্থাৎ যে লাস্ট যে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট এখানে বলা হয়েছে নোটিফিকেশানে, সেই ডেটের মধ্যে কিন্তু যে মিনিমাম কোয়ালিফিকেশান আছে, যে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান আছে, সেটা কিন্তু ক্যান্ডিডেটদেরকে কোয়ালিফাই করে থাকতেই হবে, আদারওয়াইজ তারা কিন্তু এই এক্সামে বসতে পারবে না। অর্থাৎ যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছো, তারা কিন্তু এখানে বসতে পারবে না। তোমার যদি বা আপনাদের যদি মিনিমাম কোয়ালিফিকেশানটা কমপ্লিট না থাকে, ফুল না থাকে, তাহলে কিন্তু এই এক্সামে বসতে পারবেন না। বসলেও কিন্তু আপনারা কিন্তু কোনোভাবে গ্র্যান্টেড হবেন না, ঠিক আছে। লাস্ট যে অনলাইন ডেট থাকবে, সেই ডেটের মধ্যেও হলেও অ্যাটলিস্ট আপনাদের কিন্তু আপনাদের যে মিনিমাম ক্রাইটেরিয়া আছে, সেটা কিন্তু কোয়ালিফাই করতেই হবে। ওকে, যেমন ধরুন এখানে আপনার বলা হয়েছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ব্যাচেলার্স অফ এডুকেশন, অর্থাৎ বিএড ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্গানাইজড ইনস্টিটিউশন। এখানে কি বলা হয়েছে, ক্লাস 9-10-এর জন্য আপনাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতেই হবে, অ্যাটলিস্ট 50% মার্কস থাকতেই হবে, তবেই আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সাথে আপনাদের কিন্তু বিএড কম্পালসারি, বিএড করে থাকতেই হবে। অর্থাৎ যারা ধরুন এই বছরে বিএড পরীক্ষা মানে গ্র্যাজুয়েশন করছেন, তাদের এই বছর কমপ্লিট হবে, তারা কিন্তু এক্সামে বসতে পারবেন না। এছাড়া আর কি বলা আছে, 4 years ডিগ্রি অফ BAED অর BSCED ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন। এছাড়াও যাদের 4 বছরের যে ডিগ্রি কোর্স BAED অথবা BSCED থাকবে, তারাও কিন্তু এই এক্সামে বসতে পারবেন। কোনো অ্যাপিয়ারিং স্টুডেন্ট কিন্তু এক্সামে বসতে পারবে না। আর বলা হয়েছে এ ক্যান্ডিডেট উইলিংস টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9-10 in any government aided or government sponsored school having Bengali or English or Hindi or Nepali or Oriya or Santali or Telugu or Urdu as the medium of instruction, as the case may be, shall have passed Bengali or English, Hindi, Nepali, Oriya or Santali or Telugu or Urdu as the case may be as first or second or third language at secondary or higher secondary or graduation or post graduation level examination conducted by the board or other concerned bodies। যেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেই পোস্টের জন্য কিন্তু তার যে নির্দিষ্ট সাবজেক্ট আছে, সেটা কিন্তু তাকে কোয়ালিফাই করে থাকতেই হবে। তার সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, তাকে কিন্তু সেই সাবজেক্ট পড়ে থাকতেই হবে বা সেই সাবজেক্ট কোয়ালিফাই করে থাকতেই হবে। ওকে, বিস্তারিত বলেছে আরও নোট দিয়ে, এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড দ্য গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ এ মিনিমাম অফ 300 ফুল মার্কস ইন দ্য রিলেভেন্ট অর কনসার্ন সাবজেক্ট অর পোস্ট গ্র্যাজুয়েট এক্সামিনেশন ইন দ্য কনসার্ন অর রিলেভেন্ট সাবজেক্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশনে কিন্তু যেই সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন, সেই সাবজেক্টে গ্র্যাজুয়েশনে কিন্তু তাকে 300 মার্কসের এক্সাম দিয়ে পাস করে থাকতেই হবে। এটা কিন্তু একদম ম্যান্ডেটরি। ধরুন কেউ বেঙ্গলি সাবজেক্টের উপর টিচিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চান, তাকে কিন্তু গ্র্যাজুয়েশানে 300 মার্কসের বেঙ্গলি সাবজেক্টে এক্সাম দিয়ে পাস করে থাকতেই হবে, তবেই কিন্তু সেখানে এলিজেবল, তবেই অ্যাপ্লিকেশান হবে। অর্থাৎ যে সাবজেক্টে আপনি টিচিং করতে চাইছেন, সেই সাবজেক্টের ওপরে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশানে 300 মার্কসের এক্সাম দিয়ে পাস করে থাকতেই হবে। বুঝে গেল? এরপরে আমরা
এজ লিমিটটা দেখে নেব। এখানে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্টের ডেটের মধ্যে কিন্তু আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে এজ হতে হবে। এরপর SC ST OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা গভর্নমেন্টের নিয়ম অনুসারে ছাড় পাবেন। এবং যে কোর্টের যে নিয়ম আছে সেই অনুসারে 9, 10, 11, 12 যে ক্যান্ডিডেটরা আছেন যারা এক্সাম দিতে চাইছেন তারা কিন্তু কোর্টের নিয়ম অনুসারে ছাড় পেয়ে থাকবেন। এরপরে আমরা দেখে নেব অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11-12। ক্লাস 11-12-এ অ্যাসিস্ট্যান্ট টিচারিংয়ের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে সেটা আমরা এখানে বিস্তারিত দেখে নেব। এডুকেশন কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং তার যে এজ লিমিট আছে ক্লাস 11-12 সেটা দেখে নেওয়া যাক। এক্ষেত্রেও সেম বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। অন অর বিফোর লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান হি অর সি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশান এখানে কিন্তু তাকেও কোয়ালিফাই করে থাকতে হবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট আছে অ্যাটলিস্ট সেই ডেটের মধ্যে কিন্তু আপনাদের যে মিনিমাম এখানে ক্রাইটেরিয়া বলা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিট করে থাকতেই হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু এক্সামে বসতে পারবেন না। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান কী বলা আছে, পোস্ট গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস or its equivalent from a recognized university and bachelors of education B.Ed from a national council or teacher education recognition institution। ওকে, অর্থাৎ এখানে কিন্তু গ্র্যাজুয়েশনে আপনাদেরকে 50% মার্কস থাকতেই হবে অর ইটস ইকুইভ্যালেন্টে কিন্তু আপনাদের 50% মার্কস পেয়ে থাকতেই হবে এবং ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ B.Ed কিন্তু কমপ্লিট করে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ক্লাস 11-12-এর টিচিং পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার হচ্ছে অথবা পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড BAED অর BSc-ED ফ্রম এনি NCTE রিকগনাইজড ইনস্টিটিউশন। এছাড়াও কী বলছে, আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন সেখানেও যদি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন সেক্ষেত্রেও কিন্তু যদি 50% মার্কস থাকে এবং সাথে BAED অথবা BSc-ED যদি কমপ্লিট করে থাকেন তবে কিন্তু আপনারা ক্লাস 11-12 টিচিং পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কি বলা হয়েছে এখানে, ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড, এখানেও সেম, যদি আপনি বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি অথবা তেলেগু অথবা উর্দু সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট আপনাদেরকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু আপনাদেরকে সেই নির্দিষ্ট সাবজেক্টের উপর কিন্তু পড়াশোনা করে থাকতেই হবে। সেই নির্দিষ্ট সাবজেক্ট কিন্তু আপনাদের থাকতেই হবে, সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু থাকতেই হবে। এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট মাস্ট বি পাসড অ্যাট লিস্ট দ্য পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন ইন দ্য রিলেভেন্ট অর কনসার্ন সাবজেক্ট, এবং যেই সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেই সাবজেক্ট কিন্তু আপনাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু পড়ে থাকতে হবে। আপনাদের যেন সেই সাবজেক্টটা পোস্ট গ্র্যাজুয়েশনেও থেকে থাকে, তবে কিন্তু আপনি এই ক্লাস 11-12-এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রেও আমরা এজ লিমিটটা দেখে নেব। এজ লিমিট এখানেও সেম 21 থেকে 40 বছর বলা আছে এবং SC ST OBC ক্যান্ডিডেটরা যেমন ছাড় পান সেটা ছাড় পাবেন। এবং এখানে বলা আছে ক্লাস 9, 10, 11, 12 এর জন্য কমেন্স পারসুয়েন্ট টু দ্য ডাইরেকশনস contained in the judgment and order of the Honorable Supreme Court in Civil Appeal number 4800 of 2024 dated 3rd April 2025 read with order dated 17 April 2025 in MA number 709 of 2025। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি হারিয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের যেহেতু কোর্ট থেকে আবার এক্সাম দিতে বলা হয়েছে, তো তাদের জন্য রুল 17 এপ্রিল যে অর্ডার বেরিয়েছিল সেই অর্ডার অনুসারে তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে থাকবেন, তাদের জন্য এজের কিন্তু ছাড় রয়েছে। সেই অর্ডার কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে, যেটার অ্যাপিল নম্বর ছিল 4800 অফ 2024 ডেটেড 3rd এপ্রিল। 3rd এপ্রিলে যে অর্ডারটা বেরিয়েছিল সেই অর্ডারটা কিন্তু ডিটেলস 17 এপ্রিল আবার পাবলিশড হয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। সেই অনুসারে আপনারা কিন্তু চাকরিহারা পরীক্ষার্থীরা কিন্তু ছাড় পাবেন। এছাড়াও SC ST OBC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা গভর্নমেন্টের নিয়ম অনুসারে ছাড় পেয়ে থাকবেন।
এরপরে আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি এডুকেশন কোয়ালিফিকেশান এবং এজ লিমিটটা দেখে নেব। এখানেও এসেন্সিয়াল যেটি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এবং অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন সি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য এনসিটি ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস। অর্থাৎ তাদেরও কিন্তু মিনিমাম যে কোয়ালিফিকেশান আছে সেটা কিন্তু অ্যাটলিস্ট লাস্ট যে ডেট অনলাইন অ্যাপ্লিকেশান আছে সেই ডেটের মধ্যে কিন্তু কমপ্লিট করে থাকতেই হবে। যে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে বলা হচ্ছে সেই মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু সবগুলো ক্ষেত্রেই লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট সেই ডেটের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট কমপ্লিট করে থাকতেই হবে, তবেই কিন্তু তারা এই সব পদের জন্য আবেদন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা কিন্তু কোনোভাবে গ্র্যান্ট হবেন না। ঠিক আছে, যেই ডেট আপনাদের লাস্ট থাকবে সেই ডেটের মধ্যে হলেও অ্যাটলিস্ট আপনাদেরকে কমপ্লিট করে থাকতেই হবে। এরপরে বলা আছে পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট আপনাদেরকে কোয়ালিফাই করতে হবে। টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটি ফর দ্য পারপাস। এক্ষেত্রে আপনাদেরকে টেট কোয়ালিফাই তো হতে হবে। টেট কোয়ালিফাইয়ের সাথে সাথে যে স্টেট গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু এই এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কি বলা হচ্ছে এখানে, এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস ইন দ্য স্কুল হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি যেই সাবজেক্টের জন্য টিচিং পদে অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্টে কিন্তু তাদেরকে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু তাদেরকে কিন্তু হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু সেই সাবজেক্ট কিন্তু পড়ে থাকতেই হবে। অবশ্যই যেন তাদের মার্কশিটে সেই সাবজেক্ট থেকে থাকে যেই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, যেই সাবজেক্টের জন্য টিচার হতে চাইছেন সেই সাবজেক্টে কিন্তু আপনাদেরকে পড়ে থাকতেই হবে। সেটা হোক আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে, অথবা সেটা আপনাদের থার্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে। মাস্ট আপনাদেরকে কিন্তু আপনাদের যে কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু সেই সাবজেক্ট ম্যান্ডেটরি থাকতেই হবে। যে কোনো একটাতে কিন্তু আপনাদেরকে পড়ে থাকতেই হবে। ওকে, আরও একটা ইম্পর্টেন্ট কী বলেছে, এই ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড অ্যাটলিস্ট দ্য গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন with a minimum of 300 full marks in the relevant or concerned subject। এখানে আরও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, এই ক্যান্ডিডেট যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্ট নিয়ে কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশনে মিনিমাম 300 ফুল মার্কসের এক্সাম দিয়ে পাস করে থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে এলিজিবল হবেন। ধরুন আপনি ইংলিশের টিচিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশনে ইংলিশের ওপর 300 মার্কসের এক্সাম দিয়ে পাস করে থাকতেই হবে। সেটা আপনার মেন সাবজেক্ট না হতে পারে, কিন্তু আপনার পার্শ্ববর্তী সাবজেক্ট হিসেবে কিন্তু সেই সাবজেক্টে আপনাকে 300 মার্কসের এক্সাম দিয়ে পাস করে থাকতে হবে। এখানে এজ লিমিট সেম 21 থেকে 40 বছর এখানে বলা হয়েছে, এবং এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা গভর্নমেন্টের নিয়ম অনুসারে ছাড় পেয়ে থাকবেন। ঠিক আছে, এরপর আমরা ক্লাস 9-10 এক্সাম প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নেব। রিটেন এক্সামের জন্য থাকছে এখানে 60 মার্কস, এবং এরপরে যে অ্যাকাডেমিক আছে সেই অ্যাকাডেমিকের এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য থাকছে 10 মার্কস বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ এভার ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে যে ক্ষেত্রে আপনার হায়ার মার্কস থাকবে সেটাকেই কিন্তু এখানে গ্র্যান্ট করা হবে। ধরুন আপনি গ্র্যাজুয়েশনে 55 পেলেন, পোস্ট গ্র্যাজুয়েশনে 60 পেলেন, তাহলে কিন্তু আপনার কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কসটাই কিন্তু এখানে গ্র্যান্ট করা হবে। এবং যে গ্র্যান্ট করা হবে সেগুলো কিন্তু আপনার যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টের কিন্তু পার্সেন্টেজ ধরেই কিন্তু আপনাদেরকে মেরিট স্কোর দেওয়া হবে। ধরুন গ্র্যাজুয়েশনে আপনি 50 পেয়েছেন, পোস্ট গ্র্যাজুয়েশনে 55 পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু 55টা বেশি হচ্ছে। কিন্তু ধরুন গ্র্যাজুয়েশনে আপনি আপনার যে সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টে গ্র্যাজুয়েশনে পেলেন 60%, পোস্ট গ্র্যাজুয়েশনে পেলেন 55%, তাহলে কিন্তু এবং আপনার যে পার্সেন্টেজ হচ্ছে সেটা কিন্তু যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টে কিন্তু আপনার গ্র্যাজুয়েশনেই বেশি হচ্ছে 60%, তাহলে এখানে কিন্তু আপনার যে মেরিট স্কোর হবে গ্র্যাজুয়েশনের সাবজেক্টের উপরেই কিন্তু মেরিট স্কোর হবে।
ওভারঅল পার্সেন্টেজ আপনি গ্র্যাজুয়েশনে 50, পোস্ট গ্র্যাজুয়েশনে 55 পেতে পারেন, কিন্তু যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টের যে ক্ষেত্রে আপনার বেশি থাকবে সেই ক্ষেত্রে আপনাকে মেরিট স্কোর দেওয়া হবে। যেমন এখানে আপনি গ্র্যাজুয়েশনে 60 পেয়েছেন হয়তো হিস্ট্রিতে, তাহলে আপনার হিস্ট্রির সাবজেক্টটা নিয়ে আপনাকে মেরিট স্কোর দেওয়া হবে। এখানে বলছে 60% অ্যান্ড অ্যাবাভ থাকলে তাহলে আপনাকে 10 মার্কস দেওয়া হবে, বিলো 60 to 50 থাকলে আপনাকে 8 মার্কস দেওয়া হবে, এবং বিলো 50 থাকলে আপনাকে কিন্তু 6 মার্কস দেওয়া হবে। এরপর বলা আছে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, যদি আপনার টিচিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাকে 10 মার্কস দেওয়া হবে। 10 মার্কস কীভাবে দেওয়া হবে বলছে, অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল calculated on the basis of 2 marks for each year of service in a subjective post। অর্থাৎ এখানে আপনি যদি কোনো সেকেন্ডারি লেভেল স্কুলে, গভর্নমেন্ট স্কুল অথবা গভর্নমেন্ট এডেড স্কুল অথবা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে টিচিং করে থাকেন, তাহলে কিন্তু প্রত্যেক বছরের জন্য আপনাকে 2 মার্কস দেওয়া হবে। আপনি যত বছর সার্ভিস করছেন প্রত্যেক বছরের জন্য আপনাকে কিন্তু 2 মার্কস করে দেওয়া হবে। টোটাল কিন্তু আপনি 10 পাবেন, ঠিক আছে। প্রত্যেক বছর টিচিংয়ের জন্য 2 মার্কস, সেটা ম্যাক্সিমাম আপনি 10 মার্কস পেয়ে থাকবেন, তার বেশি কিন্তু পাবেন না। এরপরে হচ্ছে ওরাল ইন্টারভিউতে 10 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশনে থাকছে 10 মার্কস। এরপরে আমরা ক্লাস 11-12 যে এক্সাম প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা আছে সেটা দেখে নেব। এখানে কিন্তু বলা হয়েছে রিটেন এক্সামিনেশান ওএমআর বেস 60 মার্কস, এখানেও রিটেন এক্সাম এবং ওএমআর বেসে থাকছে 60 মার্কস। তারপরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলা হয়েছে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য 10 মার্কস পাবেন। এখানেও আবার সেম বলা হয়েছে বেসড অন মার্কস অফ পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা। এরপর আপনি যে সাবজেক্টের ওপরে অ্যাপ্লাই করতে চাইছেন সেই সাবজেক্টের ওপর যে মার্কস পেয়েছেন সেই মার্কস অনুযায়ী কিন্তু আপনাকে মেরিট স্কোর দেওয়া হবে। আপনি ধরুন হিস্ট্রির জন্য অ্যাপ্লাই করছেন, এবার হিস্ট্রির জন্য আপনার যে পার্সেন্টেজ আছে পোস্ট গ্র্যাজুয়েশানে সেই পার্সেন্টেজ অনুসারে কিন্তু আপনাকে মেরিট স্কোর দেওয়া হবে। যদি আপনার হিস্ট্রিতে 60 অ্যান্ড অ্যাবাভ থাকে তাহলে আপনি 10 মার্কস পাবেন, যদি 60 to 50 থাকে তাহলে 8 মার্কস পাবেন, এবং যদি 50 বিলো 50 থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে 6 মার্কস পাবেন। এরপর বলা হয়েছে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আপনারা 10 মার্কস পাবেন। at the secondary level in a government or government aided or government sponsored school calculated on the basis of 2 marks for each year of service in a substantive post। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সেম যদি আপনি সেকেন্ডারি লেভেলে গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এডেড অথবা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে টিচিং করে থাকেন, তাতে প্রত্যেক বছরের জন্য আপনাকে 2 মার্কস করে দেওয়া হবে। যত বছর আপনি সার্ভিস করছেন প্রত্যেক বছরের জন্য 2 মার্কস, ম্যাক্সিমাম আপনি কিন্তু 10 মার্কস পাবেন, ঠিক আছে। প্রত্যেক বছর আপনি যদি 3 বছর সার্ভিস করেন তাহলে আপনি 6 মার্কস পাবেন, যদি 4 বছর করেন 2 মার্কস পাবেন, এভাবে আপনারা কিন্তু ম্যাক্সিমাম 10 মার্কস পাবেন। এরপরে বলা হয়েছে ওরাল ইন্টারভিউতে 10 মার্কস আছে, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস আছে। এরপরে আমরা দেখে নেব আপার প্রাইমারি লেভেলের জন্য কি মার্কস ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে সেটা এবার এখানে দেখে নেব। ক্ষেত্রে ডাইরেক্ট বলা হয়েছে অ্যাকাডেমিক স্কোর দেখে আপনি কিন্তু 10 মার্কস পাবেন বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশনের যে অ্যাকাডেমিক স্কোর থাকবে তার বেসিসে আপনাকে কিন্তু 10 মার্কস দেওয়া হবে। গ্র্যাজুয়েশনের মার্কসটা কীভাবে আপনাদেরকে ক্যালকুলেশন করে দেওয়া হবে বলছে পার্সেন্টেজ অবডেন্ট, আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটার উপরে আপনি কিন্তু মেরিট স্কোর পাবেন। 60% অ্যান্ড অ্যাবাভ যদি পেয়ে থাকেন গ্র্যাজুয়েশনে তাহলে আপনাকে মেরিট স্কোর হিসাবে 10 নাম্বার দেওয়া হবে। যদি বিলো 60 to 50 অর্থাৎ 50% থেকে যদি 60% অর্থাৎ 60 নিচে যদি থাকে 50 অবধি আপনি কত মার্কস পাচ্ছেন, এখানে 8 মার্কস পাবেন। এবং বিলো 50% যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে 6 মার্কস দেওয়া হবে। এরপর টেট ওয়েট আছে 40 মার্কস পাবেন, রিটেন এক্সামিনেশন ওএমআর বেসডে আছে 25 মার্কস, ওরাল ইন্টারভিউতে থাকছে 15 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশনে থাকছে 5 মার্কস। ওকে, এরপরে 6 নম্বরে বলা হয়েছে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, এক্ষেত্রেও বলা হয়েছে টিচিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদেরকে 5 মার্কস দেওয়ার কথা বলা হয়েছে।
এক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য বলা হচ্ছে অ্যাট দ্য আপার প্রাইমারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সর স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 1 মার্ক ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন এ সাবস্টেন্টেটিভ পোস্ট। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রত্যেক এক বছর এক্সপিরিয়েন্সের জন্য আপনাদেরকে কিন্তু 1 মার্কস দেওয়া হবে। 11, 12 এবং 9, 10-এর জন্য প্রত্যেক বছরের জন্য 2 মার্কস, আপার প্রাইমারির ক্ষেত্রে প্রত্যেক বছরের জন্য 1 মার্কস দেওয়া হবে। মোটামুটি সমস্ত ডিটেলসটা আপনাদেরকে এখানে বুঝিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা যে বিস্তারিত নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে সেই বিস্তারিত নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করে নেব। ও ততক্ষণের জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।